সন্ধ্যায় ব্যালকনিতে কাপড় শুকাতে দিতে গিয়ে ছেলে বলল, মা, আমি চাই এই সংসারের কাপড়গুলো আমাদের দুজনের হোক। সন্ধ্যায় কাপড় শুকাতে দিচ্ছিলাম ব্যালকনিতে। ছেলে এসে সাহায্য করতে লাগল। একটা শাড়ি ধরতে গিয়ে আমাদের হাত স্পর্শ হল। সে হাত সরাল না, আমিও সরালাম না। কিছুক্ষণ এভাবে দাঁড়িয়ে রইলাম। হঠাৎ সে বলল, মা, তুমি এই বাড়ির সব কিছু একা একা সামলাও। আমি বললাম, তুই তো আছিস। সে শাড়িটা দড়িতে গেঁথে ঝুলিয়ে দিয়ে বলল, মা, আমি সাহায্য করি ছেলে হিসেবে, কিন্তু আমি চাই আমি তোমার পাশে থাকি স্বামী হিসেবে গো। আমি থমকে গেলাম। সে আমার দিকে এগিয়ে এসে বলল, এই কাপড়গুলো, এই সংসার সব কিছু আমি তোমার সাথে ভাগ করে নিতে চাই গো। আমি বললাম, তুই কি বলছিস? সে আমার হাত ধরল। মা, আমি তোমাকে একজন নারী হিসেবে ভালোবাসি। আমি চাই তুমি আমার স্ত্রী হও। যে ব্যালকনিতে হাওয়া বইছিল, কাপড়গুলো উঠছিল, সে বলল, মা, আমরা একসাথে এই বাড়ি সাজাব, একসাথে সংসার করব। আমার মন দোলা খেতে লাগল হাওয়ার সাথে। ছেলে, এসব তো হয় না, কাপা গলায় বললাম। সে আরও কাছে এসে বলল, কেন হবে না? আমি তোমাকে খুশি রাখব, যত্ন করব। সূর্য ডুবে যাচ্ছিল আকাশে, কিন্তু তার প্রেমে সূর্য আমার মনে উদিত হচ্ছিল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ুক। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম রাধিকা দাস। আমার বয়স 40 বছর। আমার স্বামীর নাম সুদীপ দাস, বয়স 43 বছর। আমাদের 2 সন্তান, রাজীব আর পুষ্পা। রাজীব 18 বছর বয়সী, কলেজে পড়ে। পুষ্পা 10 বছর বয়সী, স্কুলে যায়। আমার স্বামী সুদীপ ব্যবসার কাজে প্রায় বাইরে থাকে। এই 6 মাস ধরে সে দিল্লিতে একটা নতুন প্রকল্পে কাজ করছে, ফলে বাড়িতে আমি একাই সব সামলাতে হয়। রাজীব ছেলেটা অবশ্য অনেক সাহায্য করে, বাজার করে, ছোট বোনের স্কুলের খোঁজ খবর রাখে। এই ঘটনাটা ঘটল গত সপ্তাহে। সন্ধেবেলা আমি কাপড়গুলো শুকাতে দিচ্ছিলাম ব্যালকনিতে। রাজীব এসে সাহায্য করতে লাগল। এমন সময় হঠাৎ করে প্রতিবেশীর বাড়ি থেকে আওয়াজ এলো, চোর, চোর! আমি আর রাজীব দুজনেই ভয় পেয়ে গেলাম। রাজীব বলল, মা, মনে হয় কাকুর বাড়িতে চুরি হচ্ছে কি? আমি বললাম, পুলিশে খবর দেওয়া উচিত। কিন্তু রাজীব বলল, আগে দেখি কি হচ্ছে। মা, তুমি এই কাপড়গুলো নিয়ে ভিতরে চলে যাও, আমি গিয়ে দেখে আসি। আমি তাকে একা যেতে দিতে চাইলাম না। বললাম, না রে, তুই যাবি না, বিপদ হতে পারে। কি? রাজীব জোর করল। মা, আমি তো এখন বর হয়ে গেছি, তুমি চিন্তা করো না, আমি কাকুদের বাড়ির দেওয়ালের ওপাশ থেকে দেখে আসো। এই বলে সে চলে গেল। আমি খুব চিন্তিত হয়ে পড়লাম। পুষ্পা তখন পড়ার ঘরে বসে হোমওয়ার্ক করছিল। আমি তার কাছে গিয়ে বললাম, মা পুষ্পা, দাদা গেছে পাশের বাড়িতে, তুই এখানে বসে থাক, আমি ব্যালকনি থেকে দেখছি। পুষ্পা বলল, মা, কি হয়েছে? তুমি এত চিন্তিত দেখাচ্ছ কেন? আমি বললাম, কিছু না মা, তুই পড়াশোনা করব। ব্যালকনিতে গিয়ে দেখি রাজীব পাশের বাড়ির দেয়ালের কাছে দাঁড়িয়ে কিছু দেখার চেষ্টা করছে। হঠাৎ সেখান থেকে একটা লোক দৌড়ে পালিয়ে গেল। রাজীব সেই লোকের পিছনে দৌড়ালো। আমার হৃদস্পন্দন বেড়ে গেল। রাজীব বলে চিৎকার করলাম, কিন্তু সে তো অনেক দূরে চলে গেছে। প্রতিবেশী চৌধুরী কাকু তখন বাইরে এসেছেন। তিনি আমাকে দেখে বললেন, রাধিকা, তোমার ছেলে এদিকে এসেছিল? একটা চোর ছিল আমার বাড়িতে। রাজীব সেই চোরের পিছনে দৌড়ে গেছে। আমি বললাম, কাকু, রাজীব কোন দিকে গেল? ওই যে রেল স্টেশনের দিকে। আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। পুষ্পাকে বললাম, মা, তুই বাড়িতে থাক, দরজা বন্ধ করে রাখিস, আমি এক্ষুনি আসছি গো। পুষ্পা কান্না শুরু করল। মা, তুমি কোথায় যাচ্ছ? আমি একা ভয় পাচ্ছি। আমি তাকে বুকে জড়িয়ে ধরে বললাম, কিছু হবে না মা, তোর দাদাকে খুঁজে আনতে যাচ্ছি, তুই ভয় পেও না আগে। চৌধুরী কাকু বললেন, আমিও তোমার সাথে যাব, এই অন্ধকারে তুমি একা যেও না আগে। আমরা দুজনে বেরিয়ে পড়লাম। রেল স্টেশনের দিকে যেতে যেতে চৌধুরী কাকু বললেন, চোরটা আমার বাড়ির জানালার কাজ ভেঙে ভিতরে ঢুকেছিল। আমি তখন টিভি দেখছিলাম। আওয়াজ শুনে গিয়ে দেখি একটা লোক আমার স্ত্রীর গহনার বাক্স নিয়ে পালানোর চেষ্টা করছে। আমি বললাম, তারপর? আমি চিৎকার করে উঠলাম,
লোকটা তখন বাক্স ফেলে দিয়ে জানালা দিয়েই পালিয়ে গেল। সেই সময় তোমার রাজীব এসে পড়ল। আমরা রেল স্টেশনের কাছে পৌঁছে দেখি রাজীব সেখানে নেই। আমি খুব চিন্তিত হয়ে পড়লাম। চৌধুরী কাকু বললেন, চল পুলিশ স্টেশনে যাই, ওরা খোঁজ করবে গু। কিন্তু ঠিক সেই সময় রাজীবকে দেখতে পেলাম। সে একটা পুলিশের সাথে হেঁটে আসছে। আমি দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরলাম। মা, ভয় পেও না, আমি ঠিক আছি, রাজীব বলল। পুলিশ সাহেব বললেন, এই ছেলেটি চোরটাকে ধরতে সাহায্য করেছে। ওই যে দেখুন, ওটাই সেই চোর। দূরে দেখলাম কয়েকজন পুলিশ একটা লোককে নিয়ে আসছে। রাজীব আমাকে বলল, মা, চোরটা রেল স্টেশনের কাছে একটা পরিত্যক্ত বিল্ডিংয়ে লুকিয়েছিল। আমি পুলিশকে সেই জায়গাটা দেখিয়ে দিয়েছি। চৌধুরী কাকু খুশি হয়ে বললেন, বাহ রাজীব, তুমি তো সত্যিকারের একজন বীর। পুলিশ সাহেব বললেন, এই ছেলেটা খুবই সাহসী, তবে পরবর্তীতে এরকম পরিস্থিতিতে প্রথমে আমাদের জানানো উচিত কি? আমি রাজীবকে বললাম, তুই তো আমার চোখের সামনে থেকে হারিয়ে গেছিলি, আমি কত ভয় পেয়েছিলাম। রাজীব বলল, মা, আমি জানতাম তুমি চিন্তিত হবে, কিন্তু চোরটাকে পালিয়ে যেতে দিতে পারতাম না। বাড়ি ফেরার পথে চৌধুরী কাকু বলতে লাগলেন, রাধিকা, তোমার ছেলে সত্যিই খুব ভালো, তুমি তার জন্য গর্ব করতে পারো। বাড়িতে পৌঁছে দেখি পুষ্পা জানালার কাছে দাঁড়িয়ে আমাদের জন্য অপেক্ষা করছে। আমাদের দেখে সে দৌড়ে এসে রাজীবকে জড়িয়ে ধরল। দাদা, তুমি কোথায় গিয়েছিলে? আমি কত ভয় পেয়েছি। রাজীব তার মাথায় হাত বুলিয়ে বলল, কিছু হয়নি পুষ্পা, এখন আমি এসে গেছি গো। সেদিন রাতে খাওয়ার সময় রাজীব বলল, মা, আমি ভাবছিলাম বাবা এত দূরে থাকে, তুমি একা সব সামলাও, আমি তোমার আরও বেশি সাহায্য করব। আমি বললাম, তুই তো ইতিমধ্যেই অনেক সাহায্য করিস গো। না মা, আমি বলতে চাইছি এই সংসারের সব দায়িত্ব আমি তোমার সাথে ভাগ করে নিব, তুমি আর একা নও। এই কথা শুনে আমার মন একটু আশ্চর্য লাগল। ছেলেটা এত বড় হয়ে গেছে, সত্যি সে এখন একটা পরিবারের দায়িত্ব নিতে পারে। পুষ্পা বলল, দাদা, তুমি তো আজকে একটা চোর ধরেছ, আমার দাদা একটা হিরো। রাজীব হেসে বলল, হিরো না পুষ্পা, আমি শুধু যেটা ঠিক মনে করেছি সেটাই করেছি গি। রাতে শোয়ার আগে রাজীব আমার কাছে এসে বলল, মা, আজকের ঘটনা থেকে আমি বুঝলাম যে এই বাড়ির এই পরিবারের নিরাপত্তার দায়িত্ব এখন আমারও। বাবা না থাকলে আমিই তো এই বাড়ির পুরুষ। আমি তার কপালে চুমু দিয়ে বললাম, হ্যাঁ রে, তুই এখন বর হয়ে গেছিস। পরদিন সকালে উঠে দেখি রাজীব ইতিমধ্যে উঠে পড়েছে। সে রান্নাঘরে গিয়ে চা করছে। মা, তুমি আর ঘুমাও, আমি চা বানিয়ে দিচ্ছি গো। আমি বললাম, না রে, আমি উঠে পড়েছি, তুই কলেজের জন্য তৈরি হগো। মা, আজকে আমার ক্লাস নেই, ছুটির দিন। খুশ সেই দিনটা রাজীব পুরো সময় বাড়িতে কাটালো। সকালে বাজার করল, দুপুরে পুষ্পার সাথে খেলল, বিকেলে তার পড়াশোনায় সাহায্য করল। সন্ধ্যায় আবার আমরা ব্যালকনিতে কাপড় শুকাতে গেলাম। রাজীব আমাকে সাহায্য করতে লাগল। মা, আমি তোমাকে একটা কথা বলবো। বল। প্রিয়াঙ্কা বলেছে যে সে তোমাকে খুব পছন্দ করেছে, সে বলেছে যে তুমি তার মায়ের মতো। আমি বললাম, সে ভালো মেয়ে কি? মা, সে আরও বলেছে যে বিয়ের পর সে তোমার সব কাজে সাহায্য করবে, তোমাকে কখনো একা রাখবে না আগে। এই কথা শুনে আমার মনটা ভালো হয়ে গেল। রাজীব বলল, মা, আমরা একসাথে এই বাড়ি সাজাবো, তুমি, আমি, প্রিয়াঙ্কা আর পুষ্পা, আমাদের একটা সুখের পরিবার হবে। আমি বললাম, হ্যাঁ রে। মা, আর একটা কথা, আমি আর প্রিয়াঙ্কা ঠিক করেছি যে আমাদের বাচ্চারা তোমাকে দাদি না বলে মা বলবে, কারণ তুমিই তো তাদের আসল মা হবে গো। এই কথা শুনে আমার চোখ ভিজে এলো। আমি ভাবলাম, এমন একটা ছেলে পেয়েছি যে আমাকে কখনো একা রাখবে না। সূর্য ডুবে যাচ্ছিল আকাশে। আমি আর রাজীব কাপড় শুকিয়ে ভিতরে আসলাম। সেই রাতে ঘুমানোর আগে রাজীব আমার কাছে এসে বলল, মা, আমি তোমাকে প্রতিজ্ঞা করছি যে আমি সারা জীবন তোমার যত্ন নেব, তোমাকে কখনো একা রাখব না। আমি তার কপালে চুমু দিয়ে বললাম, তুই আমার সবচেয়ে বড় সম্পদ গু। এভাবেই আমার জীবনে একটা নতুন অধ্যায় শুরু হলো। রাজীব আর প্রিয়াঙ্কার সাথে আমি একটা সুখের স্বপ্ন দেখতে লাগলাম, যেখানে আমি একা নই, যেখানে আমার চারপাশে পরিবার, ভালোবাসা আর যত্ন। আর রাজীব, সে এখনও প্রতিদিন আমার যত্ন নেয়। প্রিয়াঙ্কার সাথে পরিচয়ের পরেও সে আমার জন্য সময় কাটায়, আমার সাথে কথা বলে, আমার সব কাজে সাহায্য করে।
আমি বুঝে গেছি যে রাজীব যখন বলেছিল ওই সংসারের কাপড়গুলো আমাদের দুজনের হোক, তার মানে ছিল সে চায় এই পরিবারের সব দায়িত্ব আমার সাথে ভাগ করে নিতে। সে চেয়েছিল আমাকে একা রাখতে নয়, বরং আমার পাশে একজন দায়িত্বশীল ছেলে হিসেবে থাকতে। আর আজ যখন আমি এই গল্পটা বলছি, তখন রাজীব আর প্রিয়াঙ্কার বিয়ে হয়ে গেছে। প্রিয়াঙ্কা এই বাড়িতে এসেছে, সে সত্যিই আমার মেয়ের মতো। আর এইভাবেই আমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়টি শুরু হয়েছিল, একটি সন্ধ্যায় ব্যালকনিতে কাপড় শুকানোর সময়, যখন আমার ছেলে আমাকে বলেছিল যে সে এই সংসারের সব দায়িত্ব আমার সাথে ভাগ করে নিতে চায়।